আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, প্রাণের গাড়ি ঘিরে ধরল ক্ষুধার্ত গাজাবাসী, আইডিএফের গুলিতে গেল আরও ৬৭ প্রাণ। জানিয়ে দিব, ইসরায়েলি সাইবার হামলায় ইরানি বাহিনীর $9 কোটি ক্রিপ্টো গায়েব। এরপর রয়েছে, ইসরায়েল কেন গাজার সব শিশুকে হত্যা করতে চায়। সর্বশেষ থাকছে, বারাক ওবামা গ্রেপ্তার, ট্রাম্পের পোস্ট করা এই ভিডিও নিয়ে তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রাণের গাড়ি ঘিরে ধরল ক্ষুধার্ত গাজাবাসী, আইডিএফের গুলিতে গেল আরও ৬৭ প্রাণ। গাজা উপত্যকার উত্তরে জাতিসংঘের ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর আইডিএফ গুলিতে অন্তত ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে আরও অনেক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববারের ২০ জুলাই এই হতাহতের ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ঘটনা। এর আগে গতকাল শনিবারও একইভাবে নিহত হয়েছিল ৩৬ জন। এছাড়া দক্ষিণ গাজার একটি ত্রাণ সহায়তা কেন্দ্রেও ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে অন্তত ১৫০ জন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা আজ উত্তর গাজায় হাজারো মানুষের ভিড় লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে, কারণ ওই ভিড়কে তারা তাৎক্ষণিক হুমকি মনে করেছিল। তাদের দাবি, হতাহতের সংখ্যা সম্ভবত বেশি করে বলা হয়েছে এবং তারা ইচ্ছাকৃতভাবে কাউকে লক্ষ্য করে গুলি করেনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায়, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি খাদ্যবাহী ট্রাকের বহর ক্ষুধার্ত মানুষের ভিড়ের মুখে পড়ে। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। WFPর বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে মোট ৮৮ জন নিহত হয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দেইর আল-বালাহর কিছু আবাসিক এলাকায় লিফলেটের মাধ্যমে মানুষকে এলাকা ছেড়ে যেতে বলে। এরপরই সেখানে ৩টি বাড়িতে বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাজার হাজার গাজাবাসী, যারা আগে থেকেই বাস্তুচ্যুত হয়ে দেইর আল-বালাহতে আশ্রয় নিয়েছিল, তারা ফের ঘরছাড়া হতে বাধ্য হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা এখনো ওই এলাকায় প্রবেশ করেনি, কারণ তারা ধারণা করছে হামাস সেখানে জিম্মিদের লুকিয়ে রেখেছে, তাই সেখানে অভিযান চালানো হতে পারে। তবে জিম্মিদের পরিবারের সদস্যরা এই পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্তের ফলে কি আমাদের প্রিয়জনদের জীবন ঝুঁকিতে পড়বে না? কেউ নিশ্চয়তা দিতে পারবে? ইসরায়েলি সাইবার হামলায় ইরানি বাহিনীর $9 কোটি ক্রিপ্টো গায়েব। গত মাসে যুদ্ধ চলাকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC ক্রিপ্টো সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল সমর্থিত হ্যাকারেরা। এই হামলায় IRGCর প্রায় $9 কোটি মূল্যের ডিজিটাল মুদ্রা গায়েব হয়ে গেছে, বাংলাদেশি মুদ্রায় যা ১,০৯৩ কোটি টাকারও বেশি। ঘটনাটি ইরানের আর্থিক মেরুদণ্ডে বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল রোববার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। এ বিষয়ে আজ সোমবার ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ডিজিটাল সম্পদে আঘাত হানা প্রিডেটরি স্প্যারো নামের হ্যাকার গ্রুপটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হয়। অত্যন্ত সূক্ষ্ম দক্ষতা ও পূর্ণ প্রবেশাধিকার প্রয়োগ করে তারা হামলাটি পরিচালনা করে। এ সময় তারা IRGCর সঙ্গে যুক্ত ক্রিপ্টো ওয়ালেটের তথ্য মুছে ফেলে এবং সম্পূর্ণ ধ্বংস করে দেয়। হ্যাকারদের প্রধান লক্ষ্য ছিল ব্যাংক সেপাহ। এটি IRGCর প্রধান আর্থিক কেন্দ্র। এই হামলার ফলে ইরানের সামরিক বাহিনীর বেতন পরিশোধ ব্যবস্থা অচল হয়ে পড়ে। ATM বন্ধ হয়ে যায়, অনলাইন ও সরাসরি ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যায়, বেতন ও পেনশন প্রদানেও স্থবিরতা দেখা দেয়। হ্যাকারেরা নোবিটেক্স নামে ইরানের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জে প্রবেশ করেছিল। এখানেই ইরানের প্রায় ৯০% ক্রিপ্টো লেনদেন ঘটে। এখান থেকেই IRGCর সঙ্গে যুক্ত প্রায় $9 কোটি স্টেবল কয়েন চুরি করে তা এমন ঠিকানায় স্থানান্তর করা হয়, যেখানে ভবিষ্যতে কেউ প্রবেশ করতে পারবে না। ফলে ওই সম্পদ কার্যত ধ্বংস হয়ে যায়। যুদ্ধের মধ্যে সাইবার হামলাটি ইরান জুড়ে আরও আতঙ্ক ছড়িয়ে দেয়। সরাসরি আক্রমণের লক্ষ্য না হলেও দেশটির বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক মেল্লি নগদ অর্থের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক অর্থপ্রবাহ বাড়ানোর চেষ্টা করলেও বাজারে আস্থা ভেঙে পড়ে। এর ফলে ইরানি রিয়ালের মূল্য প্রায় 12% কমে এবং তেহরান স্টক এক্সচেঞ্জে লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েল কেন গাজার সব শিশুকে হত্যা করতে চায়?
গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার ভয়াবহতা বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে চলমান, কিন্তু কেউ কিছু বলছে না। প্রায় 2 বছর ধরে চলা এই হত্যাযজ্ঞে প্রতিদিন গড়ে 100 জন ফিলিস্তিনি নিহত হচ্ছে, যাদের মধ্যে অর্ধেকই শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গত বছরের অক্টোবরে গাজাকে আখ্যা দিয়েছিল শিশুদের কবরস্থান হিসেবে। আজকের বাস্তবতা আরও নিষ্ঠুর। গাজার ধ্বংসস্তূপে জন্ম নিচ্ছে শিশু, আবার কোথাও ভূমিষ্ঠ হওয়ার আগে মরে যাচ্ছে মায়ের গর্ভেই। গাজার শিশুরা শুধু এই যুদ্ধের পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার নয়, তারা ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রের চোখে ভবিষ্যতের হুমকি। গাজার প্রজন্ম এমন একটি প্রজন্ম যারা জন্ম থেকেই দখল, ক্ষুধা ও অবরোধের বাস্তবতায় লড়াই করে বড় হয়। ইসরায়েল এই ভবিষ্যৎকে ভয় পায়, তাই শিশুদের নিশানা বানানো তাদের রাষ্ট্রীয় কৌশল হয়ে দাঁড়িয়েছে। মাত্র 17 বছর বয়সে ভাগ্নি মারিয়া ও ভাগ্নে তামিমের সঙ্গে নিহত হয় ইউসুফ আলজা। ইউসুফের জন্ম হয়েছিল 2008 সালে একটি ইসরায়েলি কারাগারে। তার মা ফাতেমা আলজাকে 2007 সালে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় নিপীড়নের মধ্য দিয়ে তাকে গর্ভপাত করাতে চাপ দেওয়া হয়। জন্মের পর 20 মাস কারাগারে কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছিল ইউসুফ, কিন্তু তার জীবন ইসরায়েলের চোখে ছিল এক জীবন্ত চ্যালেঞ্জ। পরিবারের দাবি, তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়, কারণ সেই ইসরায়েলি দখলদারত্বের প্রতীকী এক পরাজয়ের নাম হয়ে উঠেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই নিধনযজ্ঞকে বাইবেলের আমালেক জাতিকে ধ্বংসের গল্প দিয়ে বৈধতা দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েল গাজাকে ধীরে ধীরে নিঃশেষ করার নীতি প্রয়োগ করছে। গাজায় একই সঙ্গে চলছে দ্রুত গণহত্যা ও ধীর গণহত্যার যুগপৎ প্রয়োগ। একদিকে বোমা ও ড্রোনে তাৎক্ষণিক হত্যা, অন্যদিকে ক্ষুধা, অবরোধ ও স্বাস্থ্যসেবা ধ্বংস করে শিশুদের ধীরে ধীরে নিঃশেষ করা। বারাক ওবামা গ্রেপ্তার, ট্রাম্পের পোস্ট করা এই ভিডিও নিয়ে তোলপাড়। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই দিয়ে বানানো এক ভিডিও পোস্ট করে নতুন করে তৈরি করলেন তোলপাড়। কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে গ্রেপ্তারের ভিডিও ছিল সেটি। আজ সোমবার ট্রুথ সোশ্যালে ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওটির শুরুতে ওবামাকে বলতে শোনা যায়, বিশেষ করে প্রেসিডেন্টও আইনের ঊর্ধ্বে নন। এরপর বিভিন্ন মার্কিন রাজনীতিকদের বক্তব্যের দৃশ্য দেখা যায়, যেখানে তারা বলছেন কেউ আইনের ঊর্ধ্বে নন। পরের দৃশ্যে দেখা যায় ওভাল অফিসে গিয়ে 2 FBI এজেন্ট বারাক ওবামাকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে যাচ্ছেন। পাশেই একটি চেয়ারে বসে হাসি মুখে এই পুরো ব্যাপারটি উপভোগ করছেন ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটির শেষাংশে দেখা যায় একটি জেলের ভেতরে কারাগারের কমলা পোশাকে ওবামা দাঁড়িয়ে আছেন। উল্লেখ্য, ট্রাম্প ভিডিওটির কোথাও এটি কাল্পনিক বা এআই নির্মিত বলে কোনো ধরনের ব্যাখ্যা বা ডিসক্লেইমার দেননি। মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও, আর তারপরই বিষয়টি ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এ ধরনের একটি পোস্ট করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ট্রাম্প, এমনটাই বলছেন সমালোচকেরা। এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প ওবামার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের নির্বাচনী জালিয়াতির অভিযোগ আনেন। এমন প্রেক্ষাপটে সম্প্রতি মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, 2016 সালের নির্বাচনের পর ওবামা প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ট্রাম্প রাশিয়া যোগসূত্র নিয়ে একটি ভুয়া ষড়যন্ত্র তত্ত্ব তৈরি করেছিলেন, যাতে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসতে বাধা দেওয়া যায়। এক্স প্ল্যাটফর্মে গ্যাবার্ড লিখেছেন, মার্কিন জনগণ শেষ পর্যন্ত জানতে পারবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে 2016 সালে রাজনৈতিক উদ্দেশ্যে গোয়েন্দা তথ্যের অপব্যবহার করে কিভাবে ওবামা প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা এক দীর্ঘমেয়াদী অভ্যুত্থান পরিচালনা করেন।